নমস্কার, আমি কনবস্যু বর্মন। আজকের এক্সপার্ট স্পিক্সে আপনাদের সকলকে স্বাগত। আর্থ্রাইটিস কি? এই আর্থ্রাইটিস আজকের দিনে দাঁড়িয়ে আমাদের চারিপাশে তাকালেই দেখা যায় প্রচুর মানুষ এই আর্থ্রাইটিসে জর্জরিত। কেন হয় এই আর্থ্রাইটিস? কি বা এর প্রতিকার? এই সমস্ত বিষয় নিয়ে আজকে ওয়ার্ল্ড আর্থ্রাইটিস ডেতে আমাদের আলোচনার বিষয়। আমাদের সাথে রয়েছেন আমাদের বিশেষ অতিথি ডক্টর ইন্দ্রজিৎ সর্দার। আমি হচ্ছি ডাক্তার ইন্দ্রজিৎ সর্দার, একজন অর্থোপেডিক সার্জন। ডক্টর দৈপায়ন চ্যাটার্জি। নমস্কার, আমি ডক্টর দৈপায়ন চ্যাটার্জি, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন। আমি বিরাটি, বেলঘড়িয়া, আগরপাড়া আর নর্থ কলকাতার মধ্যে আর সাউথের মধ্যে রুবি, গড়িয়াহাট এই অঞ্চলে প্র্যাকটিস করি। ডক্টর নির্ঝর মাঝি। নমস্কার, আমি ডক্টর নির্ঝর মাঝি। আমার তরফ থেকে এবং হিলভিউ হসপিটালের তরফ থেকে আমি সবাইকে অভিনন্দন জানাই। এবং ডক্টর অর্ঘ্য সাহা। নমস্কার, আমি ডক্টর অর্ঘ্য সাহা। আমি একটা কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন অ্যান্ড ট্রমাটোলজিস্ট। আমি বর্ধমান কোষবাগানে প্র্যাকটিস করি। আমি একটা ফ্রিল্যান্স প্র্যাকটিশনার। আমি প্রথমেই চলে যাব ডক্টর ইন্দ্রজিৎ সর্দারের কাছে। আপনি কি আমাদেরকে বলতে পারেন যে এই আর্থ্রাইটিসটা কি এবং ভারতবর্ষে সবচেয়ে বেশি ধরনের কি আর্থ্রাইটিস দেখা যায়? আর্থ্রাইটিস নিয়ে বিভিন্ন রকম মতামত আছে। তা যেটা হচ্ছে, এটা বহু বিস্তৃত একটা রোগ, যেটা ছোট বড়, পুরুষ মহিলা সবাইতে হয়। তো এই আর্থ্রাইটিস ব্যাপারটা হচ্ছে বেসিক্যালি অস্থি সংযোগস্থল, যেটা আর্থ্রাইটিস, সেখানে একটা প্রদাহ হয় এবং সেইখান থেকে বিভিন্ন রকমের ডিজিজ থাকে আর্থ্রাইটিসের ওপর। যেমন ধরুন অস্টিও আর্থ্রাইটিস, যেমন গাউট, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, বিভিন্ন রকম। এবার আমি চলে যাব ডক্টর দৈপায়ন চ্যাটার্জির কাছে। স্যার, আপনি কি আমাদেরকে বলতে পারেন যে ভারতবর্ষে দিনকে দিন এই আর্থ্রাইটিস কেন ইনক্রিজ করছে? এর প্রাইমারি ফ্যাক্টরসটা কি? প্রথমেই এই কোয়েশ্চেনের উত্তর বুঝতে গেলে আগে আমাদের বুঝতে হবে আর্থ্রাইটিস কি। আর্থ্রাইটিস হলো আমাদের জয়েন্টে হাড়ের ক্ষয়। তো এই যে আর্থ্রাইটিস আমাদের হয়, তার প্রাইমারি কারণ হচ্ছে ডিজেনারেশন। ডিজেনারেশন মানে বয়সের সাথে সাথে সেই হাড়ের ক্ষয় হয়। তো এই ডিজেনারেটিভ আর্থ্রাইটিস হচ্ছে আমাদের আর্থ্রাইটিসের সবচেয়ে ইম্পর্টেন্ট একটি কারণ। এছাড়া চোট লাগার পরে পোস্ট ট্রমাটিক আর্থ্রাইটিসের রুগীদেরও আমরা দেখে থাকি। তাছাড়া ধরুন ইমপ্রপার নিউট্রিশন, মানে খাবারের মধ্যে যদি ক্যালসিয়াম, ভিটামিন ডির অভাব থাকে, তাহলে আমাদের হাড়গুলো কমজোর হয়ে যায় এবং তার ফলে হাড়ের ক্ষয় বেড়ে যায়। ইমপ্রপার পশ্চার, ঠিকঠাকভাবে যদি আমরা লাইফস্টাইল লিড না করি, সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করি, মাটিতে বসি বারবার, সেই সব কারণেও কিন্তু আমাদের হাড় ক্ষয়ে যায়। আর ধরুন কারুর থাকে ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, মানে কিছু কিছু রোগ আছে, যেমন ধরুন রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, এই সব কারণেও কিন্তু আমাদের জয়েন্টের হাড়গুলো ক্ষয়ে যায়। তো এইগুলোই বেসিক কারণ যেগুলো থেকে আমাদের হাড় ক্ষয়ে যেতে পারে। এবার আমি চলে যাব আমার তৃতীয় প্রশ্ন ডক্টর নির্ঝর মাঝির কাছে। স্যার, আপনি কি আমাদের বলতে পারেন যে এই আর্থ্রাইটিসের প্রবণতা সব থেকে বেশি কোন শ্রেণীর মানুষের মধ্যে দেখা যায় এবং এর রিস্ক ফ্যাক্টরগুলো কি আছে? কিছু ক্ষেত্রে দেখা যায় যাদের অ্যাডভান্স আর্থ্রাইটিস অনেকেরই হয়ে গেছে, তারা অনেক দিন ধরেই হয়তো বিভিন্ন ডাক্তার তাদের বলে আসছে যে এবারে নি রিপ্লেসমেন্ট করিয়ে নিন, কিন্তু তারা কিছুতেই নি রিপ্লেসমেন্ট করাবেন না, এরকম অবস্থা মাঝে মাঝে তৈরি হয়। বলে যে নি রিপ্লেসমেন্ট এরকম অটল বিহারী বাজপেয়ীর হয়েছিল, তিনি হাঁটতে পারেননি। এইসব ব্যাপারগুলো নিয়ে নি রিপ্লেসমেন্ট সম্বন্ধে একটা খুব প্রথম দিকে, মানে 90 সাল 2000 প্রথম দিকে, তখন একটা খারাপ ধারণা তৈরি হয়েছিল। এখন নি রিপ্লেসমেন্ট অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে, প্রোগ্রেস করেছে অনেকটা, এবং আগেকার যে নি রিপ্লেসমেন্টের সঙ্গে জড়িত কিছু খারাপ জিনিসগুলো সেগুলো অনেকটাই কমে গেছে এবং বেশ সাকসেসফুল অপারেশন। তো আমরা নি রিপ্লেসমেন্ট এখন রেগুলার করি। তো আমরা যে পেশেন্টগুলো দেখা যায় যে হাঁটু প্রায় অনেকটা বেঁকে গেছে, অ্যাডভান্স আর্থ্রাইটিস হয়ে গেছে, ওষুধের দ্বারা আর কাজ হচ্ছে না, ফিজিওথেরাপি আর কাজ করছে না, বেল্ট যারা পরে রয়েছেন কিন্তু বেল্ট ছাড়া তার একটু হাঁটাচলা সম্ভব হচ্ছে না, বিছানা থেকে নামতে ভয় করে, বাথরুম যেতে ভয় করে, কোনো পুজোর প্যান্ডেলে যেতে ভয় করে, পুজোর মন্দিরে যেতে ভয় করে, যাদের শুধু ব্যথাই নয়, মনে একটা ডিপ্রেশনও আসতে শুরু করে, তাদের কাছে নি রিপ্লেসমেন্ট একটা বড় অপশন। এবং নি রিপ্লেসমেন্ট করে যে খারাপ রেজাল্ট হয় না সেটা তাদের বুঝতে হবে, কারণ ইন্ডিয়া ওয়াইড এখন বোধহয় ক্যাটারাক্টের পরে বোধহয় ক্যাটারাক্ট অপারেশনের পরে বোধহয় আজকে নি রিপ্লেসমেন্ট ইন্ডিয়াতে বোধহয় সবচেয়ে বেশি অপারেশন হয় এবং সবকটাই প্রায় সাকসেসফুলি হয়।
আচ্ছা, তো আমার পরবর্তী প্রশ্ন ডক্টর অর্ঘ্য সাহার কাছে। স্যার, আপনি কি বলতে পারেন যে এর আর্লি ওয়ার্নিংস গুলো কি আছে, বা কারোর যদি আর্থ্রাইটিস হয় সে কি দেখে, তার সিমটমস কি থাকলে সে বুঝতে পারবে যে সে আর্থ্রাইটিসের শিকার? বেসিক্যালি যেটা আমরা বাত বা আর্থ্রাইটিসের সমস্যাটা বলি, যেটাকে আমরা হাড় খোয়ার রোগ বলি, এটার মধ্যে মেইনলি সিমটমস বেসিসে যেভাবে পেশেন্ট আমাদের কাছে আসে, মেইন সিমটম হয় ব্যথা, মানে ব্যথা, আড়ষ্টতা, টাটানি, ডাক্তারবাবু হাঁটু ভাঁজ করতে কষ্ট হচ্ছে, হাঁটু মুড়তে কষ্ট হচ্ছে, হামাগুড়ি দিতে কষ্ট হচ্ছে, সিঁড়ি নামতে উঠতে কষ্ট হচ্ছে, বাংলা পায়খানা ব্যবহার করতে কষ্ট হচ্ছে। এই প্রবলেমস গুলো নর্মালি হাঁটু ব্যথা নিয়ে পেশেন্টরা আমাদের কাছে আসে। এই সমস্যাগুলো ইউজুয়ালি অনেক দিনকারই থাকে, বিন্দু বিন্দু করে জিনিসগুলো বাড়তে থাকে। মানে নর্মালি মানুষরা অল্পে সচরাচর, তো আমরা সচরাচর ডাক্তারখানায় যাই না, যতক্ষণ দেওয়ালে না পিঠ থাকে বা অনেকটা কষ্ট না বাড়ে ততক্ষণ আমরা ইউজুয়ালি ডাক্তারখানায় যাই না। তো বেসিক্যালি মেন সিমটমস হয় পেন, মেন সিমটম হয় সোয়েলিং মানে ফোলা, মেন সিমটম হয় আড়ষ্টতা মানে হাঁটু ভাঁজ করতে কষ্ট বা একটা কড়কড় করে আওয়াজ আসছে। এই প্রবলেমস গুলো হচ্ছে মেন প্রবলেম। মানে এগুলোতে আমাদেরকে বুঝতে হবে কি আমাদের একটা হাড়ের ডাক্তারের সঙ্গে কথা বলা উচিত বা আমাদের একটা চিকিৎসার দরকারিতা আছে। এগুলো হচ্ছে সিমটমস। স্যার, আপনি কি বলতে পারেন যে মেডিকেলি এবং সার্জিক্যালি এই মুহূর্তে দাঁড়িয়ে কি কি ট্রিটমেন্ট অ্যাভেলেবেল আছে? আচ্ছা, আর্থ্রাইটিস ম্যানেজমেন্ট বেসিক্যালি অনেক রকম ভাবে করা হয়। ইনিশিয়াল অনেকগুলো স্টেজ হয়, স্টেজ 1, 2, 3, 4। ইনিশিয়াল স্টেজ 1, 2 এর মধ্যে বেসিক্যালি এক্সারসাইজ আর ওষুধপত্রের উপরে জোরটা থাকবে। নিয়ম কানুন, ব্যায়াম, ফিজিওথেরাপি, শেক, তাপ, মলম, বেসিক্যালি কিছু ওষুধপত্র ব্যথা যন্ত্রণার জন্য, ফোলা কমানোর জন্য। একটু অ্যাডভান্স স্টেজের আর্থ্রাইটিসের মধ্যে অনেক সময় আমাদেরকে যেটা করতে হয়, যেখানে হাঁটুগুলো বেঁকে যাচ্ছে বা খুব হাঁটতে অসুবিধা হচ্ছে, দুপা হাঁটতে গেলেই বসে যেতে হচ্ছে, ব্যথা ইত্যাদি এগুলো সমস্যা যেগুলো খুব প্রাধান্য হচ্ছে, সেখানে সেক্ষেত্রে নি রিপ্লেসমেন্ট বা হাঁটু পাল্টানো ব্যাপারটার উপরে জোর দেওয়া উচিত। তবে এটা খুব ইম্পর্টেন্ট বোঝা কি প্রত্যেকটা হাঁটু ব্যথার জন্য হাঁটু পাল্টানোর দরকারিতা হয় না। অ্যাডভান্স আর্থ্রাইটিসের জন্য নি রিপ্লেসমেন্টের অপশনটা রিজার্ভ থাকে। মানে কিছুটা ব্যথা হলো, কিছুটা আড়ষ্টতা হলো, তাই বলে যে হাঁটু পাল্টানোর এই ব্যাপারটার মধ্যে আমার পক্ষপাতিতা নেই। ইনিশিয়ালি সবসময় চেষ্টা করা উচিত ওষুধ, ব্যায়াম, নিয়ম, ওজন কমানো ইত্যাদিতে আমার যতটা ভালো থাকা যায়, এবং একটা ভালো ফিজিওথেরাপিস্ট হাঁটুর আয়ুটাকে অনেকটা ভালো বাড়াতে পারে, এটা আমার ধারণা। আমরা আবার চলে যাব ডক্টর সর্দারের কাছে। স্যার, এটাকে আমরা ডায়াগনোজ কিভাবে করব, বা কি কি পরীক্ষা করালে আমরা বুঝতে পারবো যে পেশেন্টের আর্থ্রাইটিস হয়েছে? আর্থ্রাইটিস কি করে বোঝা যাবে, এটা একটা সাধারণ প্রশ্ন সকলের মনে থাকে। তা এটা বিভিন্ন রকমের আর্থ্রাইটিস, বিভিন্ন রকমের জিনিস আছে। যেমন অস্টিও আর্থ্রাইটিস, যেটা ব্যবহারজনিত আর্থ্রাইটিস। এখানে যদি জানতে হয় এটা, তা বিভিন্ন রকমের পরীক্ষা করা যেতে পারে। ব্লাডের পরীক্ষা করা যেতে পারে, ব্লাড যেমন পিসিটিসি, হেমোগ্লোবিন, ইএসআর, সিআরপি, এইসব দিয়ে এটা বোঝা যায় আর্থ্রাইটিসটা কতটা সিরিয়াস, কতটা হচ্ছে, কতটা এগোচ্ছে, কতটা পিছোচ্ছে। দ্বিতীয় যেটা থাকে সেটা হচ্ছে বিভিন্ন রকম আর্থ্রাইটিসের মধ্যে, যেমন ইনফেক্টিভ আর্থ্রাইটিস। ইনফেক্টিভ আর্থ্রাইটিস হলে কি বীজাণু দিয়ে হচ্ছে, কীরকমভাবে সেটা ড্যামেজ করছে জয়েন্ট সারফেসকে, সেটাও বোঝা যায়। এরপর যেটা আসে সেটা হচ্ছে যে রিউমাটয়েড আর্থ্রাইটিস। রিউমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে একটা অটোইমিউন ডিজিজ, মানে শরীরই নিজের জয়েন্টের বিরুদ্ধে একটা জিনিস তৈরি করে এবং তারই রিয়াকশানে এই জয়েন্টের আস্তরণ যেটা আছে সাইনোভিয়াল মেমব্রেন, সেটা ড্যামেজড হয় এবং ড্যামেজড হয়ে গিয়ে বিভিন্ন রকমভাবে জয়েন্ট সারফেসটাকে নষ্ট করে দেয়। এরপর হচ্ছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, একটা এই ধরনের অটোইমিউন ডিজিজ, এটা হতে পারে। আর গাউটও হতে পারে। গাউট হচ্ছে ইউরিক অ্যাসিড জনিত আর্থ্রাইটিস। এটা ইউরিক অ্যাসিডটা বেশি হয়, লেভেল থেকে বোঝা যায়, এবং এখানে বিভিন্ন জায়গায় গাউটি টোফাই ডিপোজিট হয় এবং এতে হতে পারে। অস্টিও আর্থ্রাইটিস এবং সব ধরনের আর্থ্রাইটিসে পেরিফেরাল কিছু অস্টিওফাইট তৈরি হয়, নতুন নতুন হাড় গজায়, সেগুলো দিয়ে দেখা যেতে পারে। এইটা গেল ব্লাড আর এক্স রের ব্যাপার। সিটি করা যাবে, এমআরআই করা যাবে, আলট্রাসাউন্ড করা যাবে, বিভিন্ন রকমভাবে এটা ডায়াগনোজ হতে পারে। এবার আমি চলে যাচ্ছি ডক্টর চ্যাটার্জির কাছে। স্যার, আর্লি স্টেজে এটাকে ডায়াগনোজ করা কতটা ইম্পর্টেন্ট, আর যদি কেউ সেটাকে ইগনোর করে সেক্ষেত্রে কি কি প্রবলেম হতে পারে? আর্থ্রাইটিসের ব্যাপারে একটা জিনিস আমাদের বুঝতে হবে, যে হাড় একবার ক্ষয়ে গেছে সেটা কিন্তু আর রিভার্ট ব্যাক করা যায় না। মানে হাড় ক্ষয়ে গেছে মানে সেটা ক্ষয়েই গেছে। তো তাহলে আর্লি ডায়াগনোসিস আর ট্রিটমেন্টের খুব ইম্পর্টেন্স রয়েছে।
যত তাড়াতাড়ি আমরা আর্থ্রাইটিস ধরতে পারবো তত তাড়াতাড়ি সেটাকে প্রিভেন্ট করতে পারবো। হাড়ের ক্ষয় প্রিভেন্ট করা মানে কিন্তু আমাদের বয়সকালে গিয়ে সেই হাড় আমাদেরকে কষ্ট দেবে না। তাহলে আর্লি ডায়াগনোসিসের খুবই ইম্পর্টেন্স রয়েছে, এবং আর্লি ডায়াগনোসিসের জন্য সচেতনতাটা খুব ইম্পর্টেন্ট রয়েছে। পেশেন্টকে জানতে হবে যে হাড় ক্ষয়ে যাচ্ছে, তাকে ডাক্তারের কাছে আসতে হবে, রিলেটেড ইনভেস্টিগেশন করে আর ক্লিনিক্যালি ডায়াগনোসিস করে আমরা বুঝতে পারি যে হাড় ক্ষয়ে যাচ্ছে। সেটাকে প্রিভেন্ট করার জন্য কিছু ওষুধপত্র, কিছু নিয়মকানুন, কিছু লাইফস্টাইল মডিফিকেশনস আমরা প্রেসক্রাইব করি, সেগুলো ঠিকঠাকভাবে ফলো করতে পারলে কিন্তু এই আর্থ্রাইটিস আটকে দেওয়া সম্ভব। আর আর্থ্রাইটিস যদি না আটকাতে পারি, এটা যদি আস্তে আস্তে বাড়তে থাকে, তাহলে কিন্তু দেখা যায় যে পরবর্তীকালে গিয়ে এটা আমাদের গিয়ে অনেকটাই কষ্ট দেয়। ডক্টর সাহা, প্রথম স্টেজেই বাত নির্ণয় করা বা ডায়াগনোজ করা কতটা ইম্পর্টেন্ট? মানে সবসময় বেটার হয় কি একটা ডাক্তারখানায় যাওয়ার আগে যদি আমি এটাকে কোনোভাবে নিরোধ করতে পারি বা কোনোভাবে এটাকে আমরা আটকাতে পারি, তো এটার জন্য আমার মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু যেটা হয় সেটা হচ্ছে, একটা হচ্ছে ওজন, যেটাকে আমাদেরকে কমানো উচিত, আর দুই হচ্ছে ব্যায়াম, যেটা আমাদের করা উচিত। তো বেসিক্যালি ওজন কমানোর জন্য তো আমরা তো আজগুবি ভাবে আজকে 2টা রুটি কম খেলাম, কালকে 2টা মুঠ ভাত কম খেলাম, এরকম ভাবে তো করাটা খুব একটা কার্যকারিতা হয় না। ইউজুয়ালি আমার মনে হয় কিনা এটার জন্য একটা ডায়েটিশিয়ানের সঙ্গে ওপিনিয়ন নেওয়া উচিত। একটা ডায়েটিশিয়ানের সঙ্গে কনসাল্ট করে আপনার যে প্রপার ক্যালোরি ইনটেক যেটা হওয়া দরকার, সেই ক্যালোরি ক্যালকুলেশনটা হওয়া উচিত, আপনার বডি মাস ইন্ডেক্সটা জানা উচিত। সেই অনুপাতে আমার মনে হয় ওয়েট লসের জন্য ক্যালোরি ডেফিসিটটা খুব ইম্পর্টেন্ট। মানে যতটা আপনার শরীরে ঢুকছে তার থেকে বেশি ব্যয় হলে তখনই ওজনটা কমবে, নচেত আপনার যা শরীরের মধ্যে ঢুকছে সেটা যদি তার থেকে কম ক্যালোরি ব্যয় হয় তাহলে তো ক্যালোরিটা অ্যাকিউমুলেট করছে। কাজে আমাদের ডায়েট চার্ট ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, যেটা একটা দক্ষ ডায়েটিশিয়ানের সংলগ্নে করে দেওয়াটা বেশি ইম্পর্টেন্ট অ্যাজ কম্পেয়ার টু আজগুবি সর্ট অফ পালন করা। আর রাফলি বলতে গেলে আমাদের প্রোটিন ইনটেকটা বাড়ানো উচিত বয়সের সঙ্গে, ফ্যাট বা কার্বোহাইড্রেটস ব্যাপারটাকে একটু কমানো উচিত, কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেগুলো যেরকম ডালিয়া বা ওটস এগুলো আছে এগুলোর উপরে ফোকাস করা উচিত। সিম্পল কার্বোহাইড্রেটস যেগুলো হয় যেরকম চিনি বা ভাত, এগুলোকে একটু কম করে একটা পরিমাপ মতন বেঁধে দেওয়া উচিত। ফল সবজি এগুলোর উপরে জোর দেওয়া উচিত। তো আমার মনে হয় এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। আর এক্সারসাইজ বেসিক্যালি ব্যাপারটা আমার মনে হয় হাঁটুর জন্য যদি কোনো ব্যায়াম সবচেয়ে ভালো হয় সেটা হচ্ছে ওয়াকিং, আর সাঁতারটা খুব ইম্পর্টেন্ট। বেসিক্যালি আমার খুব ভাবে মনে হয় কি এখন আমাদের যুগের মধ্যে খুব চল হয়েছে জিমের, যার মধ্যে ট্রেডমিল, স্কিপিং, সাইক্লিং, জগিং, রানিং, জুম্বা, অ্যারোবিক্স, এইগুলো যে জিনিসগুলো ইনক্লুড করা হয়, এগুলো একটু ওভারওয়েট পেশেন্টসের জন্য আমার খুব একটা ভালো মনে হয় না। মানে এটা আমার ব্যক্তিগত ধারণা, কেন যত বেশি ইম্প্যাক্ট পড়ছে হাঁটুতে, স্ট্রেসফুল ইম্প্যাক্ট, তাতে হাঁটুর ক্ষয়টা বেশি বাড়ে। তো আমার ব্যক্তিগত ধারণা কি সাঁতার এবং ওয়াকিং ব্যাপারটার উপরে জোর দেওয়া উচিত, বা প্লাস যোগ ব্যায়াম ইত্যাদির উপরে জোর দেওয়া উচিত, এবং বিভিন্ন আসন যোগ ব্যায়ামের মধ্যে যেরকম পদ্মাসন বা বজ্রাসন, এইগুলোকে অ্যাভয়েড করা উচিত যদি হাঁটুর সমস্যাটা বেশি থাকে। এবার আমি চলে যাব ডক্টর মাঝির কাছে। স্যার, আপনি কি বলতে পারেন যে মেডিকেলি এবং সার্জিক্যালি এই মুহূর্তে দাঁড়িয়ে কি কি ট্রিটমেন্ট অ্যাভেলেবেল আছে? ক্ষয়ের বাদ যেটাকে আমরা বলি হাঁটুতে যেটা বেশি হয়, তার ট্রিটমেন্ট হচ্ছে মাল্টিমোডাল, বিভিন্ন দিক থেকে ট্রিটমেন্ট করা হয়। মানে প্রথমত আমরা ধরে নিই যে একটু লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, যেমন ধরুন তার ডায়েট নিউট্রিশনটা একটুখানি নজর দিতে হবে, ক্যালসিয়ামের অভাবগুলো নজর দিতে হবে, অস্টিওপোরোসিস যাতে না হয়, এবং তার সঙ্গে তার ফিজিক্যাল এক্সারসাইজ কিছু করতে হবে যাতে মাসেলগুলো স্ট্রেনদেন হয়, হাড় ঘষাঘষি না হয়, যাতে হাড়ের ক্ষয় না বৃদ্ধি পায়। তার ওজনটা কমাতে হবে। কিছু কিছু জায়গায় আমরা বলি যে সিঁড়ি ওঠা কমাতে, নিচে বসা যেটা ক্রস লেগেড বসা বা উপুু হয়ে বাবু হয়ে বসা যেগুলো, সেগুলো কম করতে। তবে সবচেয়ে বেশি বেনিফিট দেখা গেছে যে ওজনটা কমালে কিন্তু সবচেয়ে বেশি বেনিফিট হয়। কারো যদি আর্থ্রাইটিস শুরু হয়ে গিয়ে থাকে, দেখা যায় যে সেই আর্থ্রাইটিসের প্রোগ্রেশনটা, মানে গ্রেড 1 থেকে গ্রেড 4 এর যে প্রোগ্রেশনটা হচ্ছে, সেই প্রোগ্রেশনটা অনেক স্লো হয় যদি তার ওজনটা কমানো যায়, ওবিসিটি যদি কমানো যায়, এবং ফিজিওথেরাপি এক্সারসাইজ করে যদি সেই হাঁটুর আশেপাশের মাসেল লিগামেন্টকে স্ট্রেনদেন করা যায়। ডায়েট নিউট্রিশনের দিক দিয়ে দেখতে গেলে আমরা যদি দেখি যে ক্যালসিয়ামটা রিপ্লেসমেন্ট করা যাচ্ছে, এবং এখনকার দিনে আরো বিভিন্ন জিনিসকে, পুরনো যে কিছু কিছু মেডিসিন ছিল, যেমন হলুদ বলতাম, এবং আরো অনেক কিছু ওষুধ ছিল যেগুলো আয়ুর্বেদিক ইউজ হতো, সেগুলো এখন মডার্ন মেডিসিনে চলে আসছে। সেগুলো ব্যবহার করে দেখা গেছে যে এই অস্টিওআর্থ্রাইটিসটাকে স্লো ডাউন করা যায়, ক্ষয়টাকে কমানো যায়, এবং তার সঙ্গে যে আনুষঙ্গিক কিছু কিছু জিনিস থাকে আর্থ্রাইটিসে, যেমন জল জমে যাওয়া, ফুলে যাওয়া, সেগুলো জন্য আমাদের বা ব্যথা,
সেগুলোর জন্য আমাদেরকে ব্যথার ওষুধ দিতে হয়, এবং ব্যথার ওষুধ সঙ্গে সঙ্গে কোলাজেন আছে, কন্ড্রয়টিন আছে, এই ধরনের কিছু কিছু ওষুধ দিলে অনেক লাভ পাওয়া যায়। যাদের অস্টিওআর্থ্রাইটিস প্রোগ্রেশন হয়ে বেশ কিছুটা এগিয়ে গেছে, মানে গ্রেড 4 আর্থ্রাইটিস হয়ে গেছে, হাঁটু বেঁকতে শুরু করেছে, ভ্যারাস হতে শুরু করেছে, এবং ওবিসিটি যাদের কমছে না, একদমই হাঁটতে চলতে পারছেন না, তাদের ক্ষেত্রে যাদের ওবিসিটিটা তো কমাতেই হবে, এবং তার সঙ্গে নি রিপ্লেসমেন্টের একটা অপশান আমরা সবসময় রাখি যাদের অ্যাডভান্স আর্থ্রাইটিস হয়ে গেছে। একটা বিষয় বলতে গেলে নজর দিতে হবে নিজের ওজনের ওপর, আর নিজের কার্যক্ষেত্রে বা কি স্টাইলে কাজ করছেন সেটা খুব জরুরি। এইগুলো যদি সীমিতভাবে করা যায় এবং বিভিন্ন আকারে বা ছোট ছোট পরামর্শ দিয়ে ঠিকঠাক করে করা যায়, তাহলে ব্যথা কমবে। একটা ফাইনাল পিস অফ অ্যাডভাইস হচ্ছে আপনি ডাক্তারের কথা শুনবেন। মাঝে মাঝে অনেক রকমের ওষুধ দেওয়া হয়, সেই ওষুধগুলো খেতে হবে। এটা DMARD বলে ডিজিজ মডিফাইং ড্রাগস আছে, আবার DMOD বলে আছে যেটা অস্টিওআর্থ্রাইটিস মডিফাইং ড্রাগ। এগুলো একটু খেয়ে যেতে হবে, একটু লং টার্ম খেতে হবে, একটু ধৈর্য সহকারে করে এক্সারসাইজ করে এই জিনিসটা বাগে আনা সম্ভব। দেখুন, যার আর্থ্রাইটিস হয়ে গেছে তার কিন্তু সবসময় একটা কন্টিনিউয়াস ব্যথা শুরু হয়, এবং সেই ব্যথাটাকে কোপ আপ করার জন্য যেমন আমাদের কিছু নিয়ম কানুন বলে দিই আমরা, যে এই নিয়ম ফলো করবেন। যেমন হাঁটুর জন্য আমরা বলে দিই মাটিতে না বসা, নিচু জায়গায় না বসা, সিঁড়ি ওঠানামাটাকে কম করা। কোমরের আর্থ্রাইটিস যেটাকে আমরা স্পন্ডিলাইটিস বলি, সেটার জন্য আমরা বলে দিই সামনে ঝুঁকে ঝুঁকে কাজ না করা, ভারী ওজন না তোলা। তো এই লাইফস্টাইল মডিফিকেশনসগুলো খুব ইম্পর্টেন্ট। এছাড়া কিছু ডায়েট মডিফিকেশনস আমরা বলে দিই, খাবারের মধ্যে যেসব খাবারে ক্যালসিয়াম বেশি আছে, ভিটামিন ডি বেশি আছে, দুধ, ছানা, দই, পনির, এগুলো আমরা বেশি করে খেতে বলি যাতে হাড়ের মজবুতিটা আসে। এছাড়া তাদেরকে আমরা কন্টিনিউয়াস মোটিভেট করি এক্সারসাইজ করার জন্য। এই মোটিভেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারা যদি এটা বুঝতে পারে যে ব্যায়াম করলে আস্তে আস্তে তাদের ইমপ্রুভমেন্ট হবে, তবেই কিন্তু তারা আস্তে আস্তে ইমপ্রুভমেন্টের দিকে এগিয়ে যাবে। তো ইমোশনালিও যেমন আমাদেরকে সাপোর্ট দিতে হবে, আর এক্সারসাইজ করে নিয়ম কানুন মেনে ওষুধপত্র দিয়ে ফিজিক্যালিও পেইনটাকে কমাতে হবে। দুয়ে মিলিয়ে আমরা আর্থ্রাইটিসকে ট্যাকেল করতে পারবো। আমাদের মনে রাখতে হবে যে আমাদের যে শরীরের মেনটেনেন্স, যে মানে রক্ষণাবেক্ষণ, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমরা ভাবি যে বোধহয় বয়স হয়ে যাচ্ছে বলে এমনি শরীরটা বোধহয় চেঞ্জ হয়ে যাচ্ছে, হাড়ে ক্ষয় হচ্ছে, কিন্তু আমাদের এই শরীরের মেনটেনেন্সটা আমাদের কিন্তু প্রথম থেকেই শুরু করতে হবে, কম বয়স থেকে। যেমন এক্সারসাইজ করা, যেমন ডায়েট নিউট্রিশনের দিকে ইম্পর্টেন্স দেওয়া, এবং প্রপার ঘুম, প্রপার স্লিপ, এবং উল্টোপাল্টা কিছু কাজ না করা যাতে আমাদের হাড়ের ক্ষয় বাড়বে। এই ধরনের যে মেনটেনেন্সের ব্যাপারটা আছে, আমাদের বডি মেনটেনেন্স প্রায় সারাদিনে 12 ঘন্টার কাছাকাছি মেনটেনেন্স লাগে। মেনটেনেন্স মানে ইনক্লুডিং স্লিপ, ইনক্লুডিং খাওয়া দাওয়া, ইনক্লুডিং এক্সারসাইজ। এই যে 12 ঘন্টা মেনটেনেন্সটা কিন্তু এটা আমাদের শরীরের পক্ষে খুবই প্রয়োজন। 12 ঘন্টাটা কমিয়ে হয়তো 10 থেকে 11 ঘন্টা করা যেতে পারে, কিন্তু এই মেনটেনেন্সটা শরীরের পক্ষে খুবই প্রয়োজন এবং ইম্পর্টেন্স, এবং সেটাকে ইগনোর করা উচিত। আমার মনে হয় যে ক্লোজিং স্টেটমেন্ট, আই এম ভেরি হ্যাপি দ্যাট আই এম এ পার্ট অফ দিস প্যানেল। আমার মনে হয় কি, আমি যেটা মনে হয় কিনা, আমার যদি একটা টেক হোম মেসেজ যদি এই জিনিসটার জন্য হয়, আমার মনে হয় ফোকাস কিছু জিনিস আমি ক্রিস্প পয়েন্ট বলে দিচ্ছি যেগুলো একদম পিন পয়েন্ট হাঁটুর জন্য খুব ইম্পর্টেন্ট। যেরকম মাটিতে না বসা উচিত, আসন গেড়ে বা বাবু হয়ে না বসা উচিত, বাংলা পায়খানাটাকে অ্যাভয়েড করা উচিত, সিঁড়ি নামা ওঠা ব্যাপারটাকে যতটা কম করা যায় ততটা ভালো, হামাগুড়ি দিয়ে চলা হাঁটা ব্যাপারটাকে যতটা অ্যাভয়েড করা যায় ততটা ভালো, আর ব্যায়াম করা উচিত, ওজনটাকে কমানো উচিত, এবং খুব সমস্যা যদি হয় তাহলে অবশ্যই ডাক্তারখানায় যাওয়া উচিত। এবং হাঁটু পাল্টানো ব্যাপারটা নিয়ে যে একটা আতঙ্ক জনসাধারণের মধ্যে, সেই আতঙ্ক ব্যাপারটা খুব একটা মানে মানে ফ্যাকচুয়াল নয়। আমার মনে হয় এটা একটা মানে অপারেশন অফ দ্য মিলেনিয়াম বলা হয় নি রিপ্লেসমেন্টটাকে, সেটার একটা কারণ আছে। তো আমার মনে হয় দ্যাট শুড বি রিজার্ভ ফর অ্যাডভান্সড কেসেস অনলি। আমার মনে হয় এটা আমার তরফ থেকে টেক হোম মেসেজ কি, ডু নট বি ভেরি, ট্রাই টু বি ভেরি ফিট অ্যান্ড মেনটেন এ গুড ডায়েট, ফলো অ্যাডভাইসেস, কনসাল্ট ইউর ডক্টর, and if need required, ঠাকুর না করুক, then it is important to go for a knee replacement at time, যেটা দরকার হয়। মানে কোয়ালিটি লাইফটা বেশি ইম্পর্টেন্ট as compared to the number of years we are surviving limping, এটা আমার মনে হয়। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ সো মাচ আপনাদের এই মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আর দর্শক বন্ধুরা, আশা করছি আপনারাও অনেক উপকৃত হয়েছেন। সুতরাং চোখ রাখবেন এক্সপার্ট স্পিক্সে। আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত। ধন্যবাদ।